এই কেন্দ্র রাজ্য দুজনেরই বাজেটে দেখা গেছে মহিলা হচ্ছে আসল ফ্যাক্টর। মোদীজি নিজেও বলেছেন মহিলাদের উন্নয়ন করা আমার লক্ষ্য, এবং লাখপতি দিদির মতো স্কিম তিনি ঘোষণা করেছেন। এদিকে পশ্চিমবঙ্গে দ্বিগুণ হয়েছে লক্ষ্মীর ভান্ডার, 500 থেকে 1000। দুই সরকারই বলছে নারীর ক্ষমতায়ন। আমরা টেলিভিশনের পর্দায় যেটা শঙ্করদা বললেন সন্দেশখালির কথা, এই সন্দেশখালির মহিলারা তারা প্রকাশ্যে বলছেন তারা তৃণমূল করেন, তৃণমূলের সমর্থক, তৃণমূলের মেম্বার, যারা এই লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তা সত্ত্বেও তারা আজকে কিন্তু এই লড়াইটা লড়ছেন। এবং যেটা আমরা বারবার করে বলছি, এটা গিমিকের রাজনীতি ছাড়া আর কিছু নয়। আমি বলে দিই, আমি বলি, এবং কুস্তিগির সাক্ষী, এবং সাক্ষী কি বলেছেন সেটাও বলুন। আজকে মহিলা সাক্ষী তো বিজেপির বিরুদ্ধে লড়ছে। আরে ভাই, কেন কৃষকরা বসে বসে ধর্ণা দিচ্ছে? কেন কৃষকরা পাঞ্জাবে ধর্ণা বসছে, হরিয়ানায় ধর্ণা বসছে? আমাকে একটু বলো ভাই। মোদী কোথায় বলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দিয়ে দেবো? 58 কোটি মুদ্রা লোন ডিসবার্সমেন্ট হয়েছে ভারতবর্ষে। 58 কোটি মানুষ নিয়েছে, সংখ্যা টাকায় নয়। 58 কোটি মানুষ নিয়েছে। যদি একটা লোক একজনের নিজের জন্য এমপ্লয়মেন্ট করে তাহলে কত হয়? প্রশ্ন উঠছে, একটা কথা বলুন, যে এই যে মহিলা ভোট, পশ্চিমবঙ্গে 50%-এর উপর মহিলা ভোট, দেশেও একটা বড় সংখ্যক মহিলা ভোট। অফিসিয়ালি যতদূর আমি জানি প্রায় 2 কোটি মানুষ কন্যাশ্রী পেয়েছিলেন গত বছর। 2021-এ অ্যানাউন্সমেন্ট হয়েছিল ভোটের আগে, তারপরে পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, মাফ করবেন। তো এটা ডবল হয়ে গেল। আপনি রাজনীতিক হিসেবে এবং একজন মানুষ হিসেবে এটা একটা ভোটে প্রভাব পড়বে না? দেখুন, ভোটে প্রভাব পড়বে, এটা পড়ছিল ভোটে প্রভাব, কিন্তু এই মুহূর্তে যেটা নিয়ে আমরা প্রথম থেকে কথা বলে আসছি, মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়েনি। ক্রয় ক্ষমতা বাড়েনি, জিনিসপত্রের দামও কমেনি, এবং নিয়ন্ত্রণে রাখবার কোনো চেষ্টাও কোনো সরকার করছেন না। যেটা খুব স্পষ্টভাবে আপনাকে জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যে আমাদের মুখপাত্রের পক্ষ থেকে আমরা সরাসরি সার্ভে যা করেছিলাম, বেশিরভাগ মহিলা, গ্রামের মহিলা দেখবেন আজকেও সন্দেশখালিতে যারা বিক্ষুব্ধ মহিলা, তারা তো ওই রাজনীতি করেন। তারা পরিষ্কারভাবে বলছেন আমাদের সংসারটা চলবে কি করে, সংসারটা ওই টাকায় চলে। খুব স্পষ্টভাবে বলছেন আমাদের যারা বাড়ির পুরুষ মানুষ, তাদের বাড়িতে তাদের হাতে কাজ নেই, তারা বেশিরভাগ ক্ষেত্রে বিপন্ন হয়ে যাচ্ছেন, কোণঠাসা হয়ে পড়ছেন অর্থাভাবে। সবচেয়ে মুশকিল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, আমরা একাধিকবার, আমি নিজে যখন জনপ্রতিনিধি ছিলাম, আপনাকে আমি জানিয়ে রাখি, আমাদের বারবার বুঝিয়ে দেওয়া হতো শাসক দলের পক্ষ থেকে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ বলবার চেষ্টা করতেন, দেশে কর্মসংস্থান হতে পারে, কর্মসংস্থান সংকট হতে পারে, আমাদের রাজ্যে নেই। খুব পরিষ্কার পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কি সেটাই পরিষ্কার করে দিচ্ছে না। কোন জায়গায় দাঁড়িয়ে আছে বন্দ্যোপাধ্যায়, কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমার বক্তব্য, বামপন্থীরা এই রাজ্যটাকে শেষ করে দিয়ে চলে গেছিল, নরকে পরিণত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজকোষের যখন আসে তখন এত টাকা দেনা নিয়ে এসে একটা সরকার, তখন রাজস্ব আদায় কি অবস্থায় ছিল, কি অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি। আবার অবাক লাগতো এদের সময়, এদের অর্থমন্ত্রী একটা অদ্ভুত পিসি সরকারের ম্যাজিকের মতো ঘাটতি শূন্য বাজেট দিত, মানে এটা পশ্চিমবঙ্গবাসী হাসতো। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়িয়ে একের পর এক, আজকে উনি শুধু, কেন আমি লক্ষ্মীর ভান্ডারের কথা বলবো, কেন আমি কন্যাশ্রীর কথা বলবো না, যেটা জীবনে কোনোদিনও হয়নি, আজকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, কেন আমি রূপশ্রীর কথা বলবো না? সেখানেও একটা মেয়ের, আগে কেউ ভেবেছিল? আগে তো পিতামাতারা কোনো কন্যা হলে তাদেরকে দায় ভাবতো। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে বিবাহযোগ্য মহিলাদের 25,000 টাকা তুলে দিয়েছে। আমি শুধু লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বলবো কেন? আজকে লক্ষ্মীর ভান্ডারে 500 যেমন 1000 হয়েছে, জনজাতিদের 1200 হয়েছে, তেমনি সঙ্গে সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী, তার সঙ্গে পথশ্রী, সবুজ সাথী, এই যে এত স্বাস্থ্য সাথী, এই যে এতগুলো আমার বক্তব্য, ভাই আমার এইটাই তোমার, ভাই দাঁড়াও ভাই, শুনে নাও না, তারপরে বলবে তুমি। আমার বক্তব্য এই, যেমন কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, এগুলো তার মানে কি একটা পরিবারে, যেমন ধরুন যদি 2টো মহিলা থাকে তারা 2000-ও যেমন পাবে, তেমনি কন্যাশ্রীর টাকাও পাবে, আবার রূপশ্রী থাকলে তারও টাকা পাবে। এভারেজ করলে প্রচুর টাকা একটা পরিবারে আসে। এইটার কাউন্টার, এই যে কথাটা রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন, এই 1000 টাকা আদিবাসী মহিলাদের জন্য, 1200 টাকা প্লাস হচ্ছে
কেন্দ্রের 100 দিনের কাজের বদলা 50 দিনের কাজ বিজেপি কিভাবে ভোটে কিভাবে কাউন্টার করবে? আমরা যতই বলি না কেন এগুলো বাজেট সবই ভোট পলিটিক্স। এই ভোট পলিটিক্সে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর। 21-এর ভোটে আমরা তো দেখেছি কিভাবে কাউন্টার করবে। মিথ্যের পর্বত বললেন আপনি, রাজীব বাবু। আপনি মন্ত্রী ছিলেন, আমি ক্ষুদ্র ব্যক্তি হতে পারি কিন্তু মিথ্যে বলি না। কোনটা হ্যাঁ, আমি বলছি আপনাকে, উত্তেজিত হবেন না। ভারতমালা নীতিন গডকরি সাহেব একটি প্রেস কনফারেন্স করেছে। পিএসসি চেয়ারম্যানের নাম কি লোকসভায়? শ্রী অধীর চৌধুরী। এখানকার পিএসসি চেয়ারম্যানের নাম কি? তা অধীর বাবু ভারতমালা নিয়ে তো প্রশ্ন তুলেননি। অধীর বাবু তো আপনাদের লোক। আরে হ্যাঁ, আমি তো এখনো বুঝেছি, বলি, বুঝেছি। আমি তো কংগ্রেস আমি পার্টি আছে, বুঝেছি, তারপরেও বলি, আমি বুঝেছি, BJP র বুঝে হয়ে যদি বুঝে কেউ গেছি, এখানে এজেন্ট থেকে বুঝে থাকে, গেছি, তাহলে অধীর বুঝে চৌধুরী। গেছি রাজীব না, না, বাবু। আপনি বুঝা, শুনবো, শুনবো, রাজীব শুনবো, বাবু আমাদেরই শুনবো, লোক ছিলেন শুনবো। কিছুদিন আগে। শুনবো। এইবার সেকেন্ড না, আমাকে প্লিজ এই মিথ্যাটা বলতে, আমি হ্যাঁ, মিথ্যে বলছি বলছি, এটা বলতে আপনাকে হবে। বলতে বলছি কোথায় তো, মিথ্যেটা বলেছি এটা বলুন বলতে না। হবে, please। পিএসসির চেয়ারম্যান কে? আরে, পশ্চিমবঙ্গে PSC কে? সাথে- পশ্চিমবঙ্গে না, পিএসসি না, এক চেয়ারম্যান মিনিট। কে? আপনি উল্লেখ ক্যাগের করেছেন রিপোর্ট ক্যাগ। নিয়ে এলো, আপনি 100 উল্লেখ বার। করেছেন ক্যাগ। ভারতমালা আমি নিয়ে উল্লেখ নীতিন করেছি গডকরি ক্যাগ। সাহেব, হ্যাঁ, ভারতমালা ক্যাগে লেখা আছে, আমি হ্যাঁ, ক্যাগ উল্লেখ হ্যাঁ, করেছি। ক্যাগের তো অডিটই করেনি, 2018 আরে সালে ক্যাগের করেছে। রিপোর্ট উল্লেখ পিএসসি করেছি। তে আলোচনা ক্যাগ হয়। অডিটই চাই। PSC তে আমি ক্যাগ implement হয়। বলেছি। এক আর দু আমি নম্বর ক্যাগ বিষয়, বলেছি, আপনি দু ক্যাগ নম্বর বলুন। বিষয়, আপনি লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি বলছেন। আপনি উত্তর দিলেন না তো। আপনার কমিটেড এক্সপেন্ডিচার হচ্ছে 1,31,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের। আপনার রেভিনিউ রিসিপ্ট হচ্ছে 84,000 কোটি টাকা। কোথার থেকে এই ওই যে টাকা গরু আসছে? চুরি, গরু চুরি, এক ময়লা ধার চুরির টাকা। আর ইয়ে, গরু চুরি, পরের না, ধনে আমি পোদ্দারি, পরের ধনে পোদ্দারি করা, স্যালারি, পেনশন, ইন্টারেস্ট দিতে পারেন না, আর আপনারা মনে হয় সোশ্যাল ওয়েলফেয়ার দেবেন। তাহলে ছেড়ে দিন, আমাকে বলবো না আমি কোনো কথা। আর খুব তাৎপর্যপূর্ণ ভাবে আমি অন্তত অশোকদার কাছে এক্সপেক্ট করিনি, সেটা হচ্ছে উনি বলছেন যে নরেন্দ্র মোদী নরকে যাবে। রাজীব বাবু কার সম্পর্কে বললো কি নরকে যাবে? তুলসীদাসের কথা বলেছি, না, ওটা আপনার- রামচরিত মানস Please, বলবো না। ঠিক আছে, ছেড়ে দিন। বলুন, বলুন। যে কথাটা আমি বলতে চাইছিলাম যে নরেন্দ্র মোদী সংসদের মধ্যে 400 যে কথাটা উল্লেখিত করেছেন, চয়নদা যেটা বলেছেন সেটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে কি না মেনে সেই নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এইবারের ভোটটা হবে মোদী ভার্সেস মোদীর বিরুদ্ধে যারা, এবং তার আত্মবিশ্বাস 10 বছরের কাজ এইবারে এনডিএ এবং বিজেপিকে 400 পার করতে সহযোগিতা করবে। অশোক, দেখুন, এখানে রাজীব দা অধীর রঞ্জন চৌধুরীকে অত্যন্ত একটি বাজে অপবাদ দিলেন এখানে বসে। আমি রাজীবদার কথার মাঝে বলিনি, আমি রাজীবদাকে স্পষ্ট জিজ্ঞাসা করতে চাই, মাননীয় রাজীব বাবু, অধীর বাবুকে বিজেপিতে জয়েন করানোর জন্য চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি থেকে কেউ আসেনি, আপনাকে এসেছিল। আপনি আজকে সকালে পদ্মফুল ছিলেন, পরের দিন সকালে জোড়া ফুলে গেছেন, আবার পদ্মফুল। এটা ব্যক্তি আপনার আক্রমণ কোনো হতে অসুবিধা পারে নেই। না। ইস্যুতে অধীর থাকুন, চৌধুরীকে উনি ব্যক্তি আক্রমণই ইস্যুতে করেছেন। থাকুন, অধীর please। বলতে চৌধুরীর দাও। সাথে সিপিএম আর ঠিক আছে, ঠিক আছে, BJP র একটা আমি আছে। বলতে চাই। এটা বললে না, আমার রাজীব মনে হয় দা, এটা আমার উত্তর দিলেই আরে ভালো, আমি আমাকে উত্তর আরে দেবো। বলবেন। আর একটা কথা বলছি, আমি নরেন্দ্র মোদীকে নরকে যাওয়ার কথা সেই অর্থে বলিনি শঙ্করদা, আপনি হয়তো আপনার ভুল শুনেছেন। আমি বলেছি যে তুলসীদাসের রামচরিত মানস কি বলেছেন, খুব স্পষ্ট কথা বলেছেন, জাসু রাজ প্রিয় প্রজা দুখারি সই নৃপ ধন্যবাদ। নরক ঠিক অধিকারী। আছে, ধন্যবাদ। যে রাজা অশোকদা, আপনি প্রজাদের বলেছেন দুঃখ কথাটা, করতে আপনি পারে যত না, বলেন বলুন। যে নরকে অসুবিধা যাবে। নেই। আপনাদের Please, নেতারা কথাটা বলেছিলেন চায়ওয়ালা মোদিজি, প্রধানমন্ত্রী নেই হয়ে গেছে, বলেগা। হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। চায়ওয়ালা মোদিজি, প্রধানমন্ত্রী হয়েছে। আপনাদের মোদিজি নেত্রী প্রজাদের মমতা দুঃখ সওদাগর দূর করতে বলেছিলেন। পারেননি। ধন্যবাদ, ধন্যবাদ, তা সত্ত্বেও হয়ে ধন্যবাদ। গেছে। আমি এইটুকু বলি যে দেখুন, এটা অস্বীকার করার জায়গা না। বিজেপি, আমি কেন বললাম অধীর চৌধুরী কথাটা, 2-3টে রিজনে। বিজেপিও দেখলাম তার পক্ষের হয়ে কথা বলছে যে পিএসসি চেয়ারম্যান অধীরবাবু প্রশ্ন রেজ করেনি। আরে অধীরবাবু প্রশ্ন রেজ করেনি বলে তৃণমূল কংগ্রেস প্রশ্ন রেজ করবেন, এটা হতে পারে না। নাম্বার 1। নাম্বার 2, কেন আমি বলেছি যে বিজেপির এজেন্ট হিসাবে, আমি এখনো বলছি বিজেপির এজেন্ট হিসাবে কেন অধীরবাবু কাজ করছেন, তার কারণ এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সকাল বিকেল যতগুলো প্রেস কনফারেন্স হয়, বিজেপির ধাঁচে যদি কেউ কথা বলেন কংগ্রেস দল থেকে, ভারতের জাতীয় কংগ্রেসের, আমি অন্য কারোর নাম নেবো না, আমি একটি নাম নেবো, তার নাম অধীর চৌধুরী। কারণ উনার জানা উচিত ছিল কেন আজকে আমরা বলছি যে বাংলায় আমরা একা দুটো আসন দিতে চেয়েছিলাম, তার বেশি দাবি করছেন কেন বলেছিলাম। কারণটা ছিল এই যে আপনারা বিগত নির্বাচনের ফলাফল যদি দেখেন, যতগুলো উপনির্বাচন হয়েছে, লোকসভা বলুন, বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন ইত্যাদি যে নির্বাচন হয়েছে,
তার মধ্যে বিভিন্ন জায়গায় সিপিএম এর সাথে জোট করেও কোথাও কোথাও আপনাদের ফলাফল সমস্ত জামানত জব্দ হওয়ার দিকে, কোথাও 1% পেয়েছেন ভবানীপুরে লড়ে, কোথাও অমুক % পেয়েছেন। আমি চয়নদার সুতরাং কাছে আসছি। এই কারণে চয়নদা। সেই কারণে আমি একটা বক্তব্য শেষ করতে দিন। এই কারণে কংগ্রেস যদি এখন আকাশ কুসুম ভেবে থাকে এখানে তৃণমূল কংগ্রেসকে আমরা দাবিয়ে ইন্ডিয়া জোট হয়েছে বলে আমরা বেশি সংখ্যা পাবো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত গালাগাল করব, সেটা হতে পারে না। তার মানে আপনি পরোক্ষে তো বিজেপির হয়ে কাজ করছেন। ধন্যবাদ, ধন্যবাদ। এই কারণেই আমার বলা, অন্য কোনো কারণ ছিল না। রাজীবদা আপনার নেত্রী টকিং পয়েন্ট দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, আর বিজেপির দালাল হয়ে গেল কোনো কংগ্রেসের টকিং অধীর পয়েন্ট চৌধুরী। দেননি। চয়ন, আমার একটা প্রশ্ন আছে। বলুন। ধরুন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল ভার্সেস বিজেপি, এটা একটা অলিখিত হলেও একটা আলোচনা হচ্ছে যে বিজেপি একদিকে, তৃণমূল কংগ্রেস একদিকে। একটা সময় ভাবা গিয়েছিল বিজেপির বিরুদ্ধে সবাই এক হবে, সেটা হচ্ছে না, সেটা অত্যন্ত পরিষ্কার। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যদি তৃতীয় পক্ষ কেউ থাকে সেটা হচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম, তারা একটা জোট বাঁধতে পারে। ঠিক এইরকম পরিস্থিতিতে যেখানে মহিলা ভোটে সেন্ট্রাল গভর্নমেন্টও একটা বাজেটে দিচ্ছে, স্টেট গভর্নমেন্টও দিচ্ছে, নানা জনকল্যাণমূলক প্রকল্প, লড়াই পাল্টা লড়াই, আপনারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনাকে খালি একটা প্রশ্ন করি। আপনারা যখন কথা বলছিলেন আমি শুনছিলাম যে এতগুলো টাকা পাচ্ছে একটা পরিবার, এটা কি কম? এই প্রশ্নটা আমার থাকছে, যে টাকা পাচ্ছে তার পরিমাণটা সব মিলিয়ে দাঁড়াচ্ছে 5,000 টাকার কাছাকাছি। 5,000 টাকায় সংসার চলে বিশ্ববাবু? আমি খুব সবিনয় প্রশ্নটাকে রাখছি, আমরা এই প্রশ্নটা রাখছি, 5,000 টাকায় সংসার চলে যখন একটা গ্যাসের সিলিন্ডারের দাম 1,000 টাকার কাছাকাছি এই মুহূর্তে কমিয়েও চলে কি? আমি খুব সবিনয় প্রশ্নটা করছি, আমরা এইটাকেই আনতে চাইছি। কর্মসংস্থানের প্রশ্ন এখন অবধি আমরা ছাড়া কেউ সেভাবে তুলল না। আমরা খুব স্পষ্টভাবে বলছি, এই যে 58 কোটি মুদ্রা লোন, তার মানে 58 কোটি মুদ্রা লোন থেকে যা ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার কথা, সেখানে জব জেনারেশনটা ঠিক কত হয়েছে রেশিওটা আমাকে কিন্তু বোঝাতে হবে, ব্রেকআপ দিয়ে বোঝাতে হবে, গ্রাফ দিয়ে বোঝাতে হবে। সেই গ্রাফ কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে এখনো দেওয়া হয়নি। আমি খুব স্পষ্টভাবে এখানে আরও একটা তথ্য দিতে চাইছি। এখানটায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি মূল ইস্যু আর ভুল ইস্যু, ভুল ইস্যু যদি রাম মন্দির দাঁড়িয়ে যায়, ধর্মস্থান দাঁড়িয়ে যায়, এখানেও 800 কোটি টাকা প্রায় খরচ করা হয়েছে ধর্মস্থান তৈরির জন্য। আমরা বলছি যে মূল ইস্যু ভুল ইস্যু, মূল ইস্যু যদি চলে আসে আমরা প্রাসঙ্গিক ছিলাম, আছি, থাকবো। তোমাকে আসছি বৈশ্বনাথ, এই যে কাউন্টার, এই যে রাম মন্দিরের কাউন্টার দেয়া হলো বাজেট দিয়ে, কারণ ওটাও একটা ভোট পলিটিক্স। এই যে শঙ্কর কিছুক্ষণ আগে বললো, বিরোধীরাও বলছে যে পয়সাটা আসবে কোত্থেকে, এই এত যে জনকল্যাণমূলক প্রকল্প পয়সা আসবে কোত্থেকে? না, সরকারের আমি একটা, উনি এতক্ষণ বলছিলেন যে এই টাকাতে কি সংসার চলে। আমি আপনাকে বলছি পশ্চিম বাংলায় ফ্রিতে রেশন দেওয়া হয়, ফ্রিতে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। চলুন, এই বাংলা 10 কোটি মানুষের কোনো পরিবার বলতে পারবে না যে মা মাটি মানুষের সরকারের কোনো প্রকল্পের মধ্যে দিয়ে তারা কোনো না কোনো সাহায্য পায়নি, এমন কোনো পরিবার নেই পশ্চিম বাংলায়। আর আপনারা যেটা বারবার ওরা তোলার চেষ্টা করছে যে কর্মসংস্থান, মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মহিলা কর্মসংস্থানে সারা ভারতবর্ষের পশ্চিমবাংলা শীর্ষে আছে এবং 40% আনএমপ্লয়মেন্ট আমরা সলভ করেছি। আমাদের এই রাজ্যে সমস্ত বেকার যুবকের দিকে চিন্তা ভাবনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর এক প্রকল্প নিয়ে এসছেন, গতিদানা থেকে শুরু করে ট্রান্সপোর্টের তাদেরকে স্বনির্ভর করা, তাদের বিবেকানন্দ লোনের মধ্যে দিয়ে ব্যবস্থা করা, বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, তার আন্তরিকতা দেখিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি উত্তর জিজ্ঞাসা করব যে বছরে 2 কোটি হলে 20 কোটি বেকারের চাকরি হলে তাহলে বাংলায় কটা ছেলে চাকরি আছে? শঙ্কর আসছি আমি রাজস্বীর কাছে আসছি। রাজস্বী, প্রধানমন্ত্রী বলেছেন 400 পার, 370 তো আমরা পাবোই। এতই যদি আত্মবিশ্বাস, এতই যদি কনফিডেন্স যে আমরা ফের ক্ষমতায় আসছি, তাহলে নীতিশ কুমারের সাথে ভাঙিয়ে নেওয়া হলো কেন? এদিকে আমরা দেখেছি যে সম্ভবত জয়ন্ত চৌধুরী সম্ভবত বিজেপির দিকে যাচ্ছেন। সমস্ত দিকে কোথাও এত আত্মবিশ্বাস থাকলেও এগুলো কেন হচ্ছে? আপনার আমি যদি বলি যে এই আত্মবিশ্বাসের আছে বলে তারা নিজেরা ভেঙে বেরিয়ে আসতে চাইছেন, এটা কি হাতের মোয়া যে আমি অশোকদার হাত থেকে মাইকটা কেড়ে নিলাম? এটা তো সেরকম নয়। তার নিজের ইচ্ছা আছে। আপনারা যে বলেছিলেন নীতিশ কুমারকে আর নেওয়া হবে না, নীতিশ কুমার নিজে যদি এখন বুঝতে পারে যে 22 ইঞ্জিনিয়ারের হত্যা হয়েছে লালু প্রসাদ যাদবের সঙ্গে সরকার করে, আজকে 22 জনের হত্যা হয়েছে,
সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমার সে যদি আসতে চায়, যদি প্রত্যেকটা জায়গায় তারা যদি আসতে মানে চায়, অমিত আমরা কি শাহের করতে কথার পারি? কোনো দাম নেই। আমরা তো ডেকে আনছি না তাদেরকে যে আয় বাবা, আমরা তো রাজীব দাকেও ডাকিনি, রাজীব দাই তো এসেছেন, তার ইচ্ছে হয়েছে তিনি এসেছেন, আমরা তো অমিত ধার ধরে শাহের তাকে কথার value ডাকিনি। আছে কি নেই? তিনি এসেছেন, তিনি চলে গেছেন। প্লিজ প্লিজ শুনি হ্যাঁ, এই এবার তো, আমি শুধু ডেকেছি সিপিএম এর কিনা কয়েকটা বলবো? কথার, আমি আমায় সিপিএম এর ডেকেছি কয়েকটা কিনা জবাব বলবো? দিয়ে দিই। দেবেন রাজীব দা, দেবেন নিশ্চয়ই দেবেন। আমি সিপিএম এর কয়েকটা জবাব দিয়ে দিই। 34 বছরে যারা কর্মসংস্থানের প্রশ্ন করছে, আজকে উনি প্রশ্ন করছেন যে শৌচালয়ের কথা বলছে নাকি সিপিএম। আমি চ্যালেঞ্জ করছি এখানে দাঁড়িয়ে একটা সিএম জ্যোতি বোস বুদ্ধ ভট্টাচার্যের একটা বক্তব্য যে পশ্চিমবাংলায় মানুষের বাড়িতে শৌচালয় নেই, একটা বক্তব্য কে বলছে তারা কথা? বলছে শৌচালয়ের ভাই, কথা। কোথায় ছিল? আজকে বাড়ি বাড়ি IT সেক্টর শৌচালয়ের কোথায় ছিল? ব্যবস্থা তোমার আমাদের যখন করতে জন্ম হয়েছে। হয়েছে আইটি সেক্টর শুরু হয়ে গেছে, আমি শুধু IT সেক্টরের আরেকটা কাজ শুরু হয়ে গেছে, এগুলো বলে তো লাভ নেই। মানে ভুল দিয়ে যাচ্ছে, আলোচনাটা ঠিক। বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। উইথ ডিউ রেসপেক্ট বিশ্বনাথ দা, বৈশ্বনাথ দা, বিশ্বদা আপনাকে প্রশ্ন করেছিল যে এই যে এত প্রকল্প বলছেন এর অর্থ আসবে কি করে। আপনি যতগুলো কথা বললেন, শুধু আর্থিক উৎসটা কি আপনি সেটা বললেন না। বলে দিচ্ছি, আপনি- রাজীব বাবু kindly, বলবেন। kindly। উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ, আপনি দেবেন, নিশ্চয়ই দেবেন। আমি আজকে বিধানসভায় বক্তব্য রাখার সময় বলেছিলাম অঙ্কের প্রশ্নপত্রের ভূগোলের উত্তর। আমি বারবার করে বলছি যে কমিটেড এক্সপেন্ডিচারে আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে, আপনি দিচ্ছেন কে। লেট মি ফিনিশ বিশদা, আমি বলিও না বেশি। এইবার আসছে এত নাকি জিডিপি, স্টেট জিডিপি বেড়েছে, উন্নতি হয়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে। বাজেট বই খুলে দেখুন, 28 লক্ষ পরিযায়ী শ্রমিক রেজিস্টার্ড। বিভিন্ন সংস্থা বলছে পশ্চিমবঙ্গে 45 থেকে 55 লক্ষ হচ্ছে রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবার। তুমি তো বিভিন্ন জায়গায় ঘোরো, বলো তো ব্যাঙ্গালোরের দ্বিতীয় ভাষার নাম কি? বাংলা। হায়দ্রাবাদে ওই ইআইজি হসপিটালে যাবে, সব বাংলা সাইনবোর্ড। কেন বলো তো? কারণ এরা বাইরে যাচ্ছে, আমাদের বাঙালিরা বাইরে যাচ্ছে। যেখানে দুর্ঘটনা হচ্ছে, পরিযায়ী শ্রমিক মৃত্যু, বাংলা। কেন? লক্ষ্মীর ভান্ডার দেওয়ার থেকেও, আমি বলছি লক্ষ্মীর ভান্ডারকে অনার করি আমি, লক্ষ্মীর ভান্ডারকে দেওয়ার থেকেও এই মাইগ্রেন্ট লেবারদেরকে এখানে ফিরিয়ে নিয়ে আসুক। রাজীববাবু, আপনি মন্ত্রী ছিলেন, আপনি উত্তর দিয়ে দেবেন। এদেরকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বানানো উচিত ছিল। সবুজ সাথীর এই যে এত সাইকেল দেওয়া হয়, একটা সাইকেল কারখানা আপনারা করতে পেরেছেন? যদি সাইকেল কারখানা হতো, তার সাথে কত এমপ্লয়মেন্ট জেনারেশন হতো। আপনি অবশ্যই এবার বলুন, আপনি এবার ছেড়ে দিলাম। আমি রাজীব ভাইকে আসো, শঙ্করকে শুধু একটাই কথা বলার যে আপনি ঠিক বলেছেন যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার যখন 500 ছিল, এই পঞ্চায়েত ভোটের সময় আপনারাই কিন্তু বলেছিলেন এটা বাড়িয়ে 2000 করতে হবে। আমি তো বিশ্বদা তোমার সাথে একমত। যদি ক্ষমতায় আসে তাহলে ভারতীয় জনতা পার্টি 2000-এরও বেশি লক্ষ্মীর ভান্ডার দেওয়ার রাজীব বন্দ্যোপাধ্যায়। ইচ্ছা করে। আমি তো বুঝলাম না, তার মানে তো আপনার নিজের কথার মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। কোনো কন্ট্রাডিকশন নেই। আর আপনাকে আপনি বলতে কথা আপনি বলতে- Please, please, শুনুন রাজীব বাবু, আপনিও আসাম, রাজনীতি আসাম। করেন, তাহলে আমিও রাজনীতি করি, কন্ট্রাডিকশন নেই। তাহলে আমি আপনাকে বলেছি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে দুর্নীতি আচ্ছা, করে এবার আমি যারা বলি, বিড়ি খেত, তাহলে আপনাদের- তারা ফোর্ড গাড়ি তাহলে চলবে, আপনাদের- স্করপিও চলবে, উত্তর নেবো, সাইকেল তাহলে চলবে। উত্তর নেবো। সেই স্কিমের তো উত্তর নেবো, বিরোধিতা উত্তর করবোই নেবো, আমরা। আরে উত্তর বাবা, নেবো। তাহলে কি আপনাদের লাডলি বাহিনী যোজনাটা কি? আপনাদের লাডলি বাহিনী আবার যোজনাটা বলছি, কি? আর আপনাদের মহিলাদের আর্থিক ক্ষমতায়নের আরে প্রশ্নে ভাই, এই তো আপনি বলছেন আপনি কাউকে ইন্টারাপ্ট করেন না, আপনি নিজে ইন্টারাপ্ট ঠিক আছে, করছেন ঠিক আছে। আমার কথা। আমি আমি বলে দিন না, সোর্স অফ আমার ফান্ডটা বলে বক্তব্য দিন। হচ্ছে ব্যাস, 84 আর 1 আরে লক্ষ। সবই বলে দেবো, আমি তো হাতে নিয়ে বসে আছি। আমি বলছি কন্ট্রাডিকশনটা আপনার নিজের মধ্যেই। মানে বিজেপি যখন করছে আপনারাই একদিন বলতেন এই ফ্রিবি কালচারের বিরোধী, আমি এখন দেখছি আপনারাই গ্যাস দিচ্ছেন ভর্তুকিতে, আপনারাই লাডলি বাহিনী যোজনা করছেন, আবার আপনারাই এখানে এসে লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করছেন, আবার মঞ্চে গিয়ে বলছেন আমরা এই লক্ষ্মীর ভান্ডার দেবো, 2000 করে দেবো। আপনি নিজেও এখন বলেন হ্যাঁ 2000 করে দেওয়া উচিত বা তার বেশি করে দেওয়া উচিত। আমার এবার একটা প্রশ্ন, এই পরিযায়ী শ্রমিকের তথ্যটা আমার মনে হয় আরেকটু আপনার উচিত একটু অন্য রাজ্যের দিকে তাকানো। আপনি আমাকে বলুন তো, বিহার আর উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত জানেন? কেন বলুন তো? বাংলায় হিন্দিতে লেখা থাকে- ইনকাম এক্সপেন্সের ভাই, ইনকাম এক্সপেন্সটা বলে দিন না। ভাই এইটাতে তোমার আপত্তি হচ্ছে, তার মানে তুমি বুঝতে না পারছো না, ঠিক জায়গায় বলেছি আমি। একদমই আপত্তি নেই তো, ঠিক আপত্তি নেই তো। জায়গায় আপনি বলেছি আমি। ইনকাম এক্সপেন্সের আমার কথাটা বলে বক্তব্য দিয়ে বলুন না। শঙ্করদার তথ্যের জন্য আমি আপনি তো জানিয়ে রাখি। এখন আমাদের একটা প্রশ্ন শুনি জবাব রাজশ্রী। দিতে পারলেন না। হ্যাঁ, শুনি শুনি, বলুন। আমার এবার আপনি এই তথ্যটা জানুন, বিহার আর উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক কত জানেন? পশ্চিমবঙ্গে 4 গুণ, পশ্চিমবঙ্গে 4 গুণ। আমি এবার আপনাকে আবার ইন্টারাপ্ট করছি, শুনতে হবে আপনাকে। এবার আপনারা বলুন, হিন্দিভাষী এলাকা বাংলায় কেন তাহলে হিন্দিতে লেখা থাকে ইয়া ভোজন কিজিয়ে কেন? এটা হচ্ছে কথা নয়। মানুষ আজকে উত্তরপ্রদেশও পরিযায়ী শ্রমিক আছে,
আজকে বিহারেরও পরিযায়ী শ্রমিক আছে, গুজরাটের শ্রমিক। আমি বলে দিচ্ছি, আমার বাড়িতে আমার পরিচিত একজন গুজরাট থেকে এসে একজন কাজ করছে। এবার বলুন কেন কাজ করছে, এইবার আপনাকে কেন কাজ উত্তর করছেন? দিচ্ছি। এবার ধরুন, এখনো শেষ দেবেন হয়নি, তো সময়? আপনি অনেকগুলো সময় দেবেন প্রশ্ন তো? করেছেন। সুতরাং পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান দেখিয়ে বাংলার অর্থনীতি নিয়ে আলোচনা করা সমীচীন নয়। দ্বিতীয়, এবার আমি বলি, আপনি কি বলেছেন যে এখান থেকে কোথা থেকে আয় আসবে ব্যয় আসবে জানেন না। আপনার জেনে রাখা উচিত, এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ পরোক্ষ কর না বাড়িয়েও রাজস্ব আদায় গত বছর কত ছিল? 2023-24 গত বছর রাজস্ব আদায় ছিল 2,08,669 কোটি টাকা। আর এবারে যেটা মানে জানানো হয়েছে, ঘোষণা করা হয়েছে বাজেটে, দেখুন আপনার বাজেট বই আছে, বার করুন। বাজেট বই আছে, আরে আমি তো বাজেট বই থেকে তুলে এনেছি। সুতরাং কোথা থেকে আপনি এই ফিগার পেয়েছেন আমার জানা নেই। আমি আপনার বাজেট বই খুলুন না, এক্ষুনি দিন, আমি পাতাটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দিন, আমি পাতা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। দেখুন রাজস্ব আদায় কত, আচ্ছা, পাতা খুলুন, তার মধ্যে অশোকের কাছে আসছি। আগে রাজস্ব আদায় কত লেখা রয়েছে দেখুন। 2,08,000 হচ্ছে 23-24, মাইক মাইক 2,08,000 হচ্ছে 23-24, আর 2,36,259 প্রজেক্টেড হচ্ছে 2024-25। সুতরাং টাকার সংস্থান না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নয় যে একটা আমি করে দিলাম হ্যাঁ, এটা ঠিক। আর এখন অব্দি কেউ টাকা এবার পেল না, kindly। আজ অব্দি একজনও বলেনি, আজ অব্দি কেউ বলেনি যে আমরা টাকা পাইনি, রাজীব আজ বাবু, অব্দি কেউ বলেনি। ব্যাস, এবার আপনি এই পাতাটা হ্যাঁ, বার করুন। আমি আপনি এই, আরে ভাই, রাজস্ব আমি আদায়ের বের পাতাটা করছি, বার করুন, আমি বার বের করুন, করছি। তাহলেই হবে। আচ্ছা, বিশ্বদা, বিশ্বদাই সাজিয়ে দেওয়া বাইনারিটাই চলবে। এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট সাজিয়ে অফ দেওয়া ওয়েস্ট বাইনারিটাই বেঙ্গল। চলবে। চালানো হচ্ছে তো, গভর্নমেন্ট- চালানো তো হচ্ছে, হ্যাঁ, সেটাই তো নিয়ম। বাইনারিটা চলুক। সেটাই তো নিয়ম। সেটাই তো নিয়ম। বই, আমি চ্যালেঞ্জ করছি বিশ্বদার সামনে, আরে রাজীব খুলে বার করুন না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট আরে বেঙ্গল। পাতা বার করুন, আরে দেখান দাদা, আপনি বিশ্বদাকে। রাস্তায় এমন চিৎকার না, করবেন। না, বিশ্বদাকে একটু দেখান। না, please, এইবার আমি- হচ্ছে পাতায় চলে আসুন। পাতায় স্টেট ট্যাক্স রেভিনিউ, হ্যাঁ, করুন। দেখুন কি বলা হয়েছে এখান থেকে আপনি আরে চলে ওটা আরে, তো তো না, ইতিহাস last ভূগোল হয়ে page যাবে, থাকে, ছেড়ে দাও last বাবা। page টা দেখুন। না না লাস্ট পেজে আমি দেখিয়ে দিচ্ছি আপনি যেটা আপনাকে, ভাই, বলছেন, আমি 10 central বছর ধরে central 10 বছর ধরে আরে বাজেট নিয়ে মন্ত্রী বিতর্ক ছিলেন, রেখেছি। কিন্তু বলুন, আপনি- আমি বলে আপনি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 10 বছরে আমি অশোকের কাছে আসবো। বাজেটটা অশোক, এখনো অব্দি আমরা জানতে আরে শুনো, পারিনি শুনো, অশোক, আইটি না। প্রধানমন্ত্রী খোঁচা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেছেন যে 40টা সিট পাবে কিনা সন্দেহ। শঙ্করদা আমায় দিন, আমি এই help করে অবস্থায় দিচ্ছি। দাঁড়িয়ে কংগ্রেস, পশ্চিমবঙ্গে 2টো সিট ছিল, কংগ্রেসের অবস্থা কি করতে পারে কংগ্রেস? রাহুল গান্ধীর যাত্রা হলো এত বড় যাত্রা। দেখুন, আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, আমি কারোর মাঝে বলিনি, আপনার অনুরোধে বলিনি। আমি রাজস্বী বাবু যে কথাগুলো বললেন আমি খুব স্পষ্ট উত্তর দিতে চাই। আপনার প্রশ্নের ভিত্তিতে রাজস্বী বাবু বলেছিলেন হেমন্ত সোরেন আস্থা ভোটের বিতর্কে দাঁড়িয়ে আইনসভায় দাঁড়িয়ে কোট অ্যান্ড কোট বলছেন যে, ভালো করে বুঝুন, রাস্তায় নয়, আইনসভায় দাঁড়িয়ে কোট অ্যান্ড কোট বলছেন যে তাকে চাপ দেয়া হয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার জন্য। কেজরিওয়াল একই কথা বলছেন, একই কথা কেজরিওয়াল বলছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে কর্মসংস্থান নিয়ে কথা বললেন রাজর্ষি, এ তো আমার দেওয়া তথ্য নয়। 2014 থেকে 2023 বিগত 45 বছরের কর্মসংস্থানের গ্রাফ ভারতবর্ষে সব থেকে নিচে নরেন্দ্র মোদী সরকারের আমলে। আপনি দুর্নীতি নিয়ে কথা বলছেন, বলছি ভাই, বলছি, তোমার কথা মাঝে বলিনি। দুর্নীতি নিয়ে বলছেন, রাহুল গান্ধী বলেছিলেন পেটিএম মানে পেটু মোদি। 35 কোটি পেটিএম অ্যাকাউন্টের মধ্যে রিজার্ভ ব্যাংকের দেওয়া সূত্র অনুযায়ী 32 কোটি নিষ্ক্রিয়, এবং এক একটি প্যান কার্ডের সাথে 1000-এর বেশি পেটিএম অ্যাকাউন্ট লিঙ্ক। আমরা বলেছিলাম পেটিএম এবং বিজেপির আইটি সেলের মধ্যে তথ্য আদান প্রদান হয়। আরবিআই বলছে পেটিএম এবং অ্যাকাউন্ট হোল্ডারদের ট্র্যাক ট্রানজাকশন মামলা করছেন না তা কেন? ট্রেস আউট করা উচিত। কেন মামলা করছেন না কেন? মামলা হয়েছে তো। ইডি কেন স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত করছে না? আদানির সেল সংস্থাতে 20,000 কোটি টাকা বিনিয়োগ করলো কে? আরে কেউ আরেকটা কথা বলবো, আমি ভুল বলছি? এই যে হায়দ্রাবাদের কথা বলছেন, হ্যাঁ। আরে রাজীব দা প্লিজ, রাজীব দা, এই যে হায়দ্রাবাদের কথা উঠলো, ভেলোরের কথা উঠলো না, বাংলায় সাইনবোর্ড, এটা গর্বের ব্যাপার নয়, লজ্জার। কেন জানেন? আমি প্রচুরবার গেছি ওখানে, প্রচুরবার হিন্দি, ইংরাজি আর বাংলা লেখা আরে থাকে। এটার জন্য দায়ী তো বামফ্রন্ট বলতে সরকার, দিন, আগে তো বলতে দিন, সব শেষ বলতে করে দিন, দিয়ে আমরা গেছে। কি করেছি? এখন রাজীব তো দা বলতে দিন, হাসপাতাল হচ্ছে। এটা লজ্জার এখন তো ব্যাপার। চিকিৎসা মুশকিল। হচ্ছে। এটা লজ্জার ব্যাপার। শেষ করে আপনি দিয়ে ইংরেজিকে গেছে। পারেন না? সবই বেটাকে ছেড়ে পেড়ে বেটাকে ধর। শেষ করে দিয়ে গেছে বামফ্রন্ট। চুরি করেছে কিন্তু চোরের ওপর পাট রাজীব করা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট আমলে পড়াশোনা করেছেন, ইংরেজি লিখতে পারেন না।
ধন্যবাদ এটা জানবার জন্য। রাজ্যটাকে হাসপাতাল শাস্তি শেষ করে দিয়ে গেছে। রাজীববাবুর যা বয়স আমাদের আমরা পড়াশোনা করছি। চল একটা মিনিট হায়দ্রাবাদে এআইজিতে বাংলা লেখা আছে, এটা গর্ব নয়, লজ্জার ঠিক আছে, ব্যাপার। ধন্যবাদ। আমি বিশ্বদা, আমি রাজীব বাবু সিনিয়র লিডার মন্ত্রী ছিলেন, আমি ইংরেজি কম বুঝতে পারি কিন্তু ভুল বুঝি না। দেখুন, রেভিনিউ রিসিপ্ট রাজীব বাবু বললেন রাজ্যের, হ্যাঁ আমি দেখাচ্ছি তো, আপনি কেন উত্তেজিত হচ্ছেন? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি থামুন, আপনি বলতে দিন। রেভিনিউ রিসিপ্ট, মন্ত্রী বিজেপি এমএলএ কে টকিং পয়েন্ট সাপ্লাই করছে এখানে। রেভিনিউ রিসিপ্ট 4টে কলাম আছে। স্টেট ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, এটা হচ্ছে স্টেট ওন আর্ন, রাইট না? আর স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস এন্ড ডিউটিস গ্র্যান্টিং এইড ইন সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে দাদা, এই যে এবার দুটো একটা কথা সেন্ট্রাল বলি, পার্ট, দাদা, এরপরে আরে যে কিসের বলে central? কিসের central? এটা GST, কোথায় এটা জিএসটি? GST আরে জিএসটি আরে এবার GST আপনাকে বলি, টাকা তো আমরা পাবো। জিএসটি আপনি GST এসজিএসটি পান না, 50% পাবো না। এসজিএসটি পান না, সুতরাং স্টেট দাদা, জিএসটি পান না। দাদা, এই দাঁড়ান। এইবার শুনুন, আপনারা এবার federal structure পেয়ে দিচ্ছেন। আপনি ফেডারেল যে GST স্ট্রাকচার, যে টাকা এরপরে এখান থেকে বলবেন earn করে কেন্দ্র নিয়ে টাকা যাবেন, দেয় না, তার টাকাই তো এরপরে আপনি দেবেন। এই যে ফেসে চলে যাকে গেলেন। ফেসে এইবার গেছেন আপনাকে রাজীবদা, বলি, আরে রাজীব বাবু, ফেসে আমরা গেছেন, লোকে রাজনীতি দেখছে। করি, ভাই, আমরা লোকে দেখে বিখ্যাত গেছে। তো গালি কোনো দিয়ে ফাঁসি করি নেই। না। ভাই, আমি নিজে ইকোনমিক্স আরে পড়েছি। বুঝা- আরে আপনি economics কথা বলেছেন, বলতে তাহলে চাই। অর্থমন্ত্রী আপনাকে আপনি করলেন বলেন না কেন এবার। মমতা ব্যানার্জি? কোথায় ভুল তাহলে করছেন অর্থমন্ত্রী আপনি? আপনাকে করলেন না কেন? কি আপনি কোনো ভুল করছেন, না। একদম ভুল করছেন। আপনি আপনি মানেন কি আমাকে বলতে সেন্ট্রাল না, আপনি মানেন আমাকে সেন্ট্রাল বলতে দিন। শেয়ার ট্যাক্সেস পান, আমাকে বলতে আপনি দিন। পান 8 আমাকে পান, বলতে দিন। রেন্টস পান, বিশ্বদা, আপনি এটা- এসজিএসটি এই পান গল্পটা কিন্তু চলবে। বিশ্বদা, আমি বিশ্বদা, কিন্তু এটা কিন্তু সোর্সগুলো যা খুশি তাই বলা যাবে, যা খুশি তাই বলা যাবে। এটা তার মানে মানাটা এটার উপরে। আপনি না না আপনি 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 আবার বলবেন না, আমি ভুল বললে বলবেন। বিজেপির আমার বক্তব্য হাতে পেন্সিলটাই রইলো, বাংলার মানুষ, ভারতের মানুষের হাতে শেষ কাজ নেই। কাজ আমার নেই, বক্তব্য- পেটে ভাত এই হচ্ছে নেই, কথা। হাতে বলতে পেন্সিল, পারছেন না, হাতে টাকা পেন্সিল, পাবে কোন থেকে? পেটে আমার মুড়ি নেই, বক্তব্য- হাতে এই, এই, পেন্সিল, এই, এই, এখন শূন্য। হাতে কাজ নেই, অশোকটা আপনি পেটে ভাত স্টোভে নেই। কয়লা আমরা দিন জানি ভাই, আর আলু বক্তব্য- থেকে সোনা বার বুঝিয়ে করুন। দিল। সরকার রাজু ভাই রাজ্য কাজ থেকে করছে না। যে টাকাটা এক থেকে নিয়ে যায় এত টাকা তার এসছে তো, একটা অংশ সিট ছিল দিতে সবাই, বাধ্য। মনে হচ্ছে? এটা দিতে বাধ্য। হাতে কেন্দ্র পেন্সিল, রাজ্য থেকে হাতে যে টাকা কাজ নেই, নিয়ে হাতে চলে যায় নেই, কাজ সেই নেই। টাকা দিতে আরেকটা বাধ্য। তথ্য দিচ্ছি, ভারতবর্ষের জিএসটি তে ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন হচ্ছে 4.6, ট্যাক্স ডেভলিউশনে পশ্চিমবঙ্গ পায় 7.9%। দিয়েছেন পুরো টাকাটা? এটা দিয়েছেন পুরো টাকাটা? এটা দিয়েছেন পুরো টাকাটা? এটা দিয়েছেন পুরো টাকা? বঞ্চনা। এটা পুরো টাকা দিয়েছেন? এটা দিয়েছেন পুরো টাকা? ষড়যন্ত্র করছে বিজেপি, আপনি জানেন না? বঞ্চনা, আপনারা বঞ্চনা, গতবারেও টাকা আমাদের দেননি। বঞ্চনা, আরে কেন্দ্রীয় কত টাকা বঞ্চনা, আপনারা বাকি বরাদ, রেখেছেন দুর্নীতি। আমাদের মোশন ছিল দিদির খোঁচাই মোদির হাতিয়ার, মহিলা ভোটেই জিত হার। বাজেট যে সত্যি ভোটের অস্ত্র তা নিয়ে আজকের আলোচনার পর কোনো সন্দেহই নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য।